নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনের আগে সোমবার নিজের দলের নাম ঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুধুমাত্র মুর্শিদাবাদ কিংবা মালদহে সীমাবদ্ধ থাকছে না হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুর, বালিগঞ্জ, ইছাপুরে তার দলের প্রার্থীর নাম ঘোষণা করলেন তিনি। এখানেই শেষ নয়, ভরতপুর ও রেজিনগর এই দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন। তৃণমূল সুপ্রিমো সহ নেতা মন্ত্রীদের প্রকাশ্য মঞ্চ থেকে আক্রমণ শানাতে পিছু হটলেন না তিনি। ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিল। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুক। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি, আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। আপনার বেলারো অফিসগুলা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেলারো অফিসগুলা কিভাবে লুট করছে, ন্যায্য জমি, খতিয়ানভুক্ত জমি তাদের মিউটেশন করতে গিয়ে 2 নম্বরই করছে। কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট, সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেলারোরা। আর আপনি সতী সাবিত্রী সাজেন, মুখে সতী সাবিত্রী সাজলে হবে না। আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে ঘটছে, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপজুপ করে নেবেন। আমার চ্যালেঞ্জ, আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তুলাবাজ, জুয়ুচোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু, 3 বছর জেলের ঘানি টেনে এসেও 50 কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই। বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না। যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে? এখন না আছো, উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে? পার্থবাবু। উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা, বঙ্গবাসীকে একের পর এক চমক দিয়েছে হুমায়ুন কবির। কবিরের এই পদক্ষেপে আসন্ন নির্বাচনে কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে, সেই নিয়ে বিস্তারিত জানবো আমাদের এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্তর কাছ থেকে। স্যার, মুখে সম্প্রীতির বার্তা থাকলেও কিন্তু এই দল মূলত কাজ করবে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে। আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাদ পড়লে কতটা বিপাকে পড়তে পারে শাসক দল সহ বিরোধীরা, তা যদি একটু বলো। দেখো, এখানে প্রথমেই বলে রাখা দরকার যে বিরোধী দল বলতে বিজেপিকে এখানে আমরা বাদ রাখতে হবে। বিজেপিকে বাদ রাখতে হবে এই কারণে যে সংখ্যালঘুর কথা তুমি বলছো, সেই সংখ্যালঘুর ভোট বিজেপি কতটুকু পায়। আমাদের রাজ্যে প্রায় 30% এই মুহূর্তে দাঁড়িয়ে, যদিও সেন্সাস হয়নি, জনগণনা হয়নি, কিন্তু ভোটার লিস্ট অনুযায়ী প্রায় 30% ভোট সংখ্যালঘু মানুষেরা দেন। সেই সংখ্যালঘু মানুষের ভোট এর আগেও আমরা দেখেছি যে 2024 সাল, তার আগে 2021 সালের নির্বাচনের আগে কিন্তু
একটা ধস নামাবার চেষ্টা হয়েছিল, যেহেতু সংখ্যালঘুরা মানে তুমি অতীত অভিজ্ঞতার থেকে আমি তোমাকে বলছি যে সংখ্যালঘুরা কিন্তু মানে খুব স্বাভাবিকভাবে শাসক দলের সঙ্গে থাকতে চায়। 2011 আগে পর্যন্ত সংখ্যালঘুরা ভোট একেবারে মানে সম্পূর্ণভাবে বামফ্রন্টের পক্ষে ছিল। 2011 পর থেকে ছবিটা ধীরে 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 বদলিয়ে যায়, এবং যখন যখন দেখা যায় যে সেটা রাজ্য কিংবা কেন্দ্রের সরকার গঠনের প্রশ্ন, সেখানে সংখ্যালঘুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে একেবারে তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে। কিন্তু যখনই মানে স্থানীয় শাসনের প্রশ্ন আসে, পৌরসভা বা পঞ্চায়েত, সেইখানে কিন্তু এই সংখ্যালঘু মানুষেরাই আবার সিপিএমকে বা কংগ্রেসকে পছন্দ করেছে। বিগত লোকসভা নির্বাচনের নিরিখে যদি ধরি, তাহলে খুব উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস একচেটিয়াভাবে অধিকার করেছিল। বিজেপির যে হুঙ্কার মুসলিমদের বিরুদ্ধে বা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যে হুঙ্কার ছিল, সেই হুঙ্কারের বিরুদ্ধে গিয়ে যে কারণে অধীর রঞ্জন চৌধুরীর মতন প্রার্থীকেও কিন্তু পরাস্ত হতে হয়েছে। সেইখানে দাঁড়িয়ে যখন এই 2024 পর যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে, অর্থাৎ বিভিন্ন ইস্যুতে বাংলার মানুষ, তুমি জানো 2024 সালেই আরজি করের ঘটনা, এবং 2024 সালে আমার 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ার ঘটনা, বিভিন্ন দুর্নীতি একেবারে প্রকাশ্যে চলে এসছে, যেগুলো সাধারণ মানুষেরকে সরাসরি আঘাত করেছে। এবং এই মুহূর্তে যদি মুসলিম কমিউনিটি মানে অশিক্ষিত, মুসলিম কমিউনিটি মানে পিছিয়ে থাকা, এটা ভাবা হয়, তাহলে ভুল ভাবা হবে। কারণ মুসলিমরাও ইদানিংকালে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছেন, তারা ডাক্তার হচ্ছেন, তারা বিভিন্নভাবে তারা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছেন। সেইখানে দাঁড়িয়ে এই যে চাকরি চলে যাওয়ার যে সংখ্যা, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, 32,000 ছেলেমেয়ের চাকরি ঝুলে থাকা, এবং নতুন করে কোনো নিয়োগ না হওয়া রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুসলিম সম্প্রদায়েরও একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু বর্তমান শাসক দলের প্রতি বিরক্ত, বা তারা হয়তো এই নির্বাচনে বর্তমান শাসক দলকে ভোট দেবে না বলেই ঠিক করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমরা আলোচনা করি যে বর্তমান শাসক দলের প্রতি এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ খানিকটা বিরক্ত, তারা ঠিক করেছে হয়তো এবার ভোটটা অন্য কাউকে দেয়া যেতে পারে, সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস তাদের অল্টারনেটিভ চয়েস হতেই পারে। সেইখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই যে ভূমিকা আচমকা, প্রথমে বাবরি মসজিদ তৈরি করা, অর্থাৎ একেবারে ধর্মীয় যে সেন্টিমেন্ট সেখানে সুরসুরি দেওয়া, কারণ মসজিদ তৈরি করাই যেতে পারে, যে কেউ মসজিদ তৈরি করতে পারে, ভারতীয় সংবিধানে কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ কেন, এই প্রশ্নটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ বাবরি মসজিদ ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে, ভারতবর্ষের সেকুলার মানুষের ক্ষেত্রেও যেমন, আবার যারা এই সংখ্যালঘু মানুষ তাদের ক্ষেত্রেও একই রকমভাবে মর্মস্পর্শী একটা ঘটনা। যারা সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তাদের কাছে বাবরি মসজিদ ছিল একটা ঐতিহাসিক নিদর্শন। আবার যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদের কাছে বাবরি মসজিদ ছিল একটা তাদের ধর্মের একটা আবেগ। দুটো আবেগেই ধাক্কা লেগেছিল। সেই আবেগটাকে হুমায়ুন কবির আবার চাগার দিয়ে তোলার জন্য এই বাবরি মসজিদ নামটা ব্যবহার করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিজের প্রভাবটাকে বাড়াবার চেষ্টা করছে। এখন যদি তুমি বলো কেন, আমি যদি ঘুরিয়ে এটাকে দেখি যে হুমায়ুন কবির আইদার বিজেপির মদতপুষ্ট অথবা তৃণমূলের মদতপুষ্ট, এর বাইরে হতে পারে না। কারণ আচমকা হুমায়ুন কবির একজন সামান্য বিধায়ক, যিনি 18 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, 19 সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে হেরে গিয়েছিলেন, তারপরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসছেন, ফিরে এসে বিধায়ক হয়েছেন, বারংবার তিনি সাসপেন্ড হয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে কখনো দল থেকে তাড়ায়নি। তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে কখনো তাড়ায়নি। একদা অধীর রঞ্জন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ এই হুমায়ুন কবির কিন্তু অত্যন্ত ধুরন্ধর রাজনীতিবিদ বলে আজকের সময় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে, এবং তাকে আইদার বিজেপি স্পন্সর করছে যে মুসলিম ভোট কাটো, মুসলিম ভোট কেটে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমার তার যে শক্তি তাকে খাটো করো, তার শক্তিকে কমাও, অথবা এটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের
তাকে স্পন্সর করছেন এই ভেবে যে মুসলিম ভোট যদি আমার কাছে নাও আসে তাহলে এমন মানুষের কাছে যাক যিনি নির্বাচনের পরেই আমার দলে যোগ দেবেন। এবং উল্লেখযোগ্যভাবে তুমি দেখো যে রেজিনগর, বেলডাঙ্গা এবং রানীনগর এই তিনটি কেন্দ্র কিন্তু বামেরা গত লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করেছিল, বাম এবং কংগ্রেসের জোট, এবং সেখানে বাম প্রার্থীরা উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করেছিল। তিনি কিন্তু প্রথমেই এই তিনটি কেন্দ্রে, রানীনগর একমাত্র বিধানসভা যেখানে সিপিআইএম এগিয়েছিল, এই রাজ্যে যে কটি বিধানসভা রয়েছে তার মধ্যে একমাত্র রানীনগরে সিপিআইএম 2024 সালে এগিয়েছিল। এই রানীনগর থেকে তিনি প্রথমেই কিন্তু ঘোষণা করে দিলেন যে রানীনগর থেকে তিনি লড়বেন, তার দল লড়বে, অর্থাৎ তার যে নতুন দল সেই দল লড়বে, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি লড়বে। রেজিনগরে লড়বে, অর্থাৎ যেখানে বাম এবং কংগ্রেস জোট যথেষ্ট ভালো ফলাফল করেছিল। বেলডাঙ্গা যেখানে যথেষ্ট ভালো ফলাফল করেছিল, সেই জায়গাগুলোর থেকে তিনি লড়বেন, ইতিমধ্যেই ঘোষিত। তিনি একটা ইকুয়েশন রেখেছিলেন কয়েকদিন আগে যে মুর্শিদাবাদ জেলায় তার দল 9টি আসনে লড়বে, কংগ্রেসকে 9টি আসন ছাড়া হবে, সিপিএমকে 4টি আসন ছাড়া হবে, এরকম একটা সংখ্যা তিনি বলেছিলেন। কিন্তু কোনো রকম আলোচনায় না গিয়ে তিনি একতরফাভাবে ঘোষণা করলেন। আমাদের মনে রাখা উচিত যে 2021 নির্বাচনের আগে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল। ফুরফুরা শরীফ থেকে নতুন একটা দল আমরা দেখেছিলাম, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তহা সিদ্দিকী প্রথম নেতৃত্ব ছিল, তারপরে তার ভাই নওসাদ সিদ্দিকী ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করে একমাত্র সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিল। কিন্তু সেই ফুরফুরা শরীফ, সেই তহা সিদ্দিকী, নওসাদ সিদ্দিকী বাদ দিচ্ছি, তারা কিন্তু এখন তৃণমূলের সুরেই গান গাইছে। এই যে আমার হুমায়ুন কবির আগামী দিনে যে তৃণমূলের সুরেই গান ধরবেন না, এর কোনো গ্যারেন্টি দেওয়া যায় না যদি না এই যে আজকের যে বিপুল পরিমাণ অর্থ তিনি ব্যয় করছেন, সেই অর্থ কোথা থেকে আসছে আমরা জানি না। নির্বাচন কমিশন তার হিসাব নেবেন কিনাও আমরা জানি না। এই অর্থ যে যারা যোগাচ্ছে তারা নিজেদের স্বার্থে যোগাচ্ছে, সেটা বিজেপি হতে পারে অথবা তৃণমূল হতে পারে। তবে বিজেপির থেকেও তৃণমূল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা অতীতের অভিজ্ঞতার থেকে জানি বা বুঝতে পারছি যে এই হুমায়ুন কবির, অর্থাৎ ভরতপুরের হুমায়ুন কবির তো তৃণমূল কংগ্রেসের দুটো রয়েছে, একজন আইএস হুমায়ুন কবির, একজন বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের হুমায়ুন কবির। এই ভরতপুরের হুমায়ুন কবিরের যে রাজনৈতিক চরিত্র, তাতে সাধারণ মানুষ যদি তাকে একটি আসনেও বা তার দলকে একটি আসনেও জয়লাভ করান, তিনি নিজে জয়যুক্ত হন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে তার বিন্দুমাত্র সময় লাগবে না। শুধু দর কষাকষি হবে, মন্ত্রিত্ব চাইবেন, এর বাইরে আর কিচ্ছু হবে না। পিয়ালি। অনেক ধন্যবাদ। চন্দন সেনগুপ্ত ও পিয়ালি দত্তের রিপোর্ট, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।